ছাত্রছাত্রীদের এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। আজকের ভিডিওতে কি জানাতে চলেছি, কি বিষয়ের ভিডিও, সেটা তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। হ্যাঁ, আজ তোমাদের আমি জানিয়ে দেব ভূগোলের প্র্যাকটিক্যাল বিষয়ের জন্য কি কি ইনস্ট্রুমেন্ট তোমাদের লাগবে সেটা সম্পর্কেই জানিয়ে দেব। এখন যে ইনস্ট্রুমেন্টগুলোর কথা তোমাদের বলবো সেগুলোর বেশিরভাগটাই কাজে লাগবে ক্লাস 11 থেকে শুরু করে একেবারে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত, সেটা এমনকি মাস্টার্স করতে গেলেও তোমার সেগুলো কাজে লেগে যাবে। 9-10-এ কিছু সংখ্যক লাগবে, সবগুলো লাগবে না। মূলত একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11 থেকে এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোর প্রয়োজনীয়তাটা বেশি। অর্থাৎ তোমরা যারা ক্লাস 11-এ জিওগ্রাফিকে ইলেকটিভ সাবজেক্ট হিসেবে নিয়েছো তাদের জন্য এবং পরবর্তীতে তোমাদের হায়ার স্টাডিজের জন্য জিওগ্রাফির প্র্যাকটিক্যাল করতে গেলে এই ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু একেবারে অত্যাবশ্যক। তো আর দেরি না করে চলো তাহলে আমরা দেখে নিই কোন কোন ইনস্ট্রুমেন্ট তোমাদের জন্য খুব প্রয়োজনীয় এবং সেগুলো তোমাদেরকে নিতে হবে। একেবারে শুরুতেই তোমাদেরকে যে ইনস্ট্রুমেন্টের কথা বলবো সেটা হচ্ছে, তোমরা এটা প্রত্যেকেই চেনো, এটা একেবারে নিচু ক্লাস থেকেই বিভিন্ন ম্যাথের কাজ করতে, সায়েন্সের কাজ করতে বিভিন্ন জায়গাতেই তোমাদের লেগেছে। এটা হচ্ছে একটা স্কেল, খুব ভালো একটা স্কেল নেবে যেখানে তোমার হচ্ছে ইঞ্চ বা সেন্টিমিটার দুই দিকের পরিমাপটাই যেখানে একদম সঠিকভাবে পাবে সেরকম একটা ভালো কোম্পানির স্কেল নিয়ে নেবে। সেটা যে কোনো কোম্পানির হতে পারে। এই স্কেলটা কিন্তু তোমার সবসময় লাগবে প্র্যাকটিক্যালের ক্লাস করতে গেলে। সঙ্গে তুমি পারলে অতি অবশ্যই এই রকম একটা ছোট স্কেলও রাখবে। তাহলে এই বড় যে স্কেলটার কথা তোমাদের বলছি, এই বড় স্কেলটার পাশাপাশি এরকম একটা ছোট স্কেলও রাখবে। এই দুটো স্কেলই কিন্তু খুব কাজে লাগবে তোমার প্র্যাকটিক্যালের জন্য। এরপরে গুরুত্বপূর্ণ যে জিনিসটা তোমাদের অতি অবশ্যই লাগবে সেটা হচ্ছে এরকম পেন্সিল। সেটা যে কোনো পেন্সিল হতে পারে, তবে ডার্ক একটা পেন্সিল হলে ভালো হয়। এবং যে পেন্সিলগুলো খুব ভালো ইজি তুমি লিখতে পারবে, ডার্কভাবে পড়বে, সেরকম একটা পেন্সিল তুমি রাখবে। এই পেন্সিল কিন্তু অত্যাবশ্যক প্র্যাকটিক্যাল করার জন্য, সেটা তো বুঝতেই পারছো। অতএব এই পেন্সিল লাগছে, আর পেন্সিল লাগছে মানে তার সঙ্গে সঙ্গে তোমার লাগবে একটা শার্পনার। তার কারণ শার্পনার যদি না হয় তাহলে তুমি পেন্সিলটা কল করতে পারবে না, ছিলতে পারবে না, আর সেটা সরু করে লেখাটাও তাহলে পড়বে না। সুতরাং তোমার এই পেন্সিলের সঙ্গে সঙ্গে লাগছে একটা শার্পনার, এটা শার্প করার জন্য। আর যদি তোমার কিছু মোছার দরকার হয় তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে একটা ইরেজার। তো ইরেজারটা তুমি যেমন খুশি নিতে পারো, তবে ইরেজারটা অতি অবশ্যই নন ডাস্টের ইরেজার হলে খুব ভালো হয়, তাহলে সেটা দাগটা পড়ে না, খুব ভালোভাবে মোছা যায়। আমি এখানে তোমাদের একটা ইরেজার দেখাচ্ছি, এটাও হতে পারে বা অন্য কোনো হতে পারে। তাহলে পেন্সিল, তার সঙ্গে সঙ্গে একটা শার্পনার আর একটা নন ডাস্ট ইরেজার। এরপরে যে জিনিসটা তোমাদের লাগে প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে সেটা হচ্ছে সেট স্কোয়ার। দেখো আমি এখানে দুটো সেট স্কোয়ার তোমাদের দেখাচ্ছি। এই যে দুটো সেট স্কোয়ার, এর মধ্যে এই যে সেট স্কোয়ারটা এটা হচ্ছে 90 ডিগ্রি। ভালো করে লক্ষ্য করো, এই যে সেট স্কোয়ারটা এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি সেট স্কোয়ার একটা লাগবে। আর তার সঙ্গে সঙ্গে এই যে সেট স্কোয়ারটা এটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এই দুটো সেট স্কোয়ার লাগবে। আর এই যে সেট স্কোয়ারগুলো দেখো এখানে স্কেল করা রয়েছে, যেহেতু স্কেলটা করা রয়েছে তাই তোমার সেক্ষেত্রে মাপ নিতেও কিন্তু সুবিধে হবে। তবে সেট স্কোয়ার ইউজ করে খুব একটা মাপের প্রয়োজন হয় না, তাই যেখানে স্কেল করা আছে সেই সেট স্কোয়ার যদি তুমি পাও তাহলে খুবই ভালো। আবার কিছু কিছু সেট স্কোয়ার আছে যেখানে কিন্তু এই স্কেলটা থাকে না, সেটা প্লেন থাকে। যেমন ধরো এই যে দুটো সেট স্কোয়ার তোমাদের দেখাচ্ছি, এই দুটো সেট স্কোয়ারে কিন্তু কোনো স্কেল নেই, দেখো কোনো স্কেল নেই, পুরো সেট স্কোয়ারের চারপাশটাই এমনি প্লেন। তো এই সেট স্কোয়ারগুলোও তুমি নিতে পারো। এক্ষেত্রে বারবার বলছি যে স্কেলের ওই মাপটা কিন্তু সেট স্কোয়ারের ক্ষেত্রে প্রয়োজন হয় না, তাই যেগুলোর মাপ রয়েছে, স্কেল করা রয়েছে, সেটা যদি তুমি পাও তাহলে খুবই ভালো হলো, সেটাই নেবে। আর তাহলে এরকম প্লেন পেলেও কিন্তু কোনো অসুবিধে নেই। তাহলে এটাও তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট। এরপরে যে ইনস্ট্রুমেন্টটার কথা বলবো তোমাদের সেটা হচ্ছে প্রোটেক্টর। এটা কি তোমরা চেনো? এর আগে কোনো সময় দেখেছো? হ্যাঁ দেখেছো, এটা তোমরা দেখেছো। প্রোটেক্টর অর্থাৎ চাঁদা, এটাকে তোমরা দেখেছো হাফ অবস্থায়, অর্থাৎ এই চাঁদাটা তোমরা এর আগে ব্যবহার করেছো 180 ডিগ্রি পর্যন্ত, কিন্তু বর্তমানে এটা দেখো পুরো রাউন্ড, একেবারে বৃত্ত, অর্থাৎ এখানে 360 পর্যন্ত তুমি মাপ পেয়ে যাবে। এই যে প্রোটেক্টরটা সেটা যে কোনো কোম্পানির হতে পারে, তবে মাপগুলো যাতে ঠিক হয় সেটা একটু দেখে নেবে, আর মোটামুটি মজবুতিটা একটু দেখে নেবে। এইখানে দেখো এই যে একটা দাগ রয়েছে, এইখানে একটা দাগ রয়েছে, আর এই যে দাগ রয়েছে এটা থেকে তুমি কেন্দ্রটা পেয়ে যাচ্ছ, এটা 0। তারপরে সেই অনুযায়ী যত ডিগ্রি পর্যন্ত তোমার দরকার সেই মাপটার জন্য কিন্তু এই প্রোটেক্টরটা লাগবে। এরপরে যে ইনস্ট্রুমেন্টটার কথা তোমাদের বলবো সেটা হচ্ছে ডিভাইডার। এই ডিভাইডারটা তোমরা বিভিন্ন রকমের দেখতে পাবে, তোমরা যখন এটা কিনতে যাবে দোকানে সেখানে অনেক রকমের দেখতে পাবে। এই ডিভাইডারও তোমরা আগেই ব্যবহার করেছো, যেটাকে তোমরা কাঁটা কম্পাস বা পেন্সিল কম্পাস হিসেবে ব্যবহার করেছো। দেখো এই যে ক্রমাগত বাড়ছে, এটা এক ধরনের ডিভাইডার।
এটায় দেখো এই অংশটায় একটা লেড লাগানো আছে, ভালো করে দেখো। এটা হচ্ছে কাঁটা, এটা বসিয়ে এইভাবে ড্র করলে এখানে কিন্তু দাগটা পড়বে। এই পেন্সিলের যেহেতু নিবটা লাগানো রয়েছে, এটা থেকে দাগটা পড়বে। এটা হচ্ছে এক ধরনের পেন্সিল কম্পাস। আর এটা হচ্ছে এই যে কাঁটা কম্পাস, একেবারে সূক্ষ্ম মাপ নেওয়ার জন্য এটা। এবার তোমাদের বলি, এই যে পেন্সিল কম্পাস আর কাঁটা কম্পাস এটাও বিভিন্ন রকমের হয়। আরও এক রকমের হয়, সেটা হচ্ছে স্প্রিং ডিভাইডার। এটা যেমন নর্মাল ডিভাইডার, আর একটা হয় স্প্রিং ডিভাইডার, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ডিভাইডারগুলো দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে স্প্রিং ডিভাইডার। কারণ দেখো এই যে মাঝের অংশে একটা স্প্রিং রয়েছে, ভালো করে লক্ষ্য করো। এই যে চাকার মতো দেখতে একটা স্প্রিং রয়েছে, এই স্প্রিংটার মাধ্যমে এই যে গ্যাপটা রয়েছে, এই যে ডিভাইডারের এই যে পয়েন্ট দুটো দেখো গ্যাপটা, এটা ক্রমাগত বাড়বে বা কমবে। এখন লক্ষ্য করো এটা কিন্তু কমে যাচ্ছে। আবার যদি আমি এইভাবে বাড়িয়ে দিই তো এটা বেড়ে যাচ্ছে, ভালো করে লক্ষ্য করো। দেখো এখন গ্যাপটা দেখো কতটা হয়েছে, এই গ্যাপটা হয়ে গেল। আবার এই রকম স্প্রিংটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একেবারে পয়েন্টে নিয়ে চলে আসতে পারবো। তোমরা যখন লিনিয়ার স্কেল আঁকবে তখন সেখানে এই মাপটার খুব প্রয়োজন হবে, মানে এই স্প্রিং ডিভাইডারটার খুব প্রয়োজন হবে। দেখো এখন কত কমে গেল, শুধুমাত্র এই স্প্রিংটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি একেবারে জিরো তো নিয়ে চলে আসতে পারবে, 0 পয়েন্টে এইগুলোকে মিলিয়ে দিতে পারবে। তাহলে এটা হচ্ছে স্প্রিং ডিভাইডার, যেটা কাঁটা কম্পাস হিসাবে ব্যবহৃত হয়। আর এটাও একটা স্প্রিং, কিন্তু এটা হচ্ছে পেন্সিল কম্পাস। এই যে এইখানটা, যেটা আগেরটা যেরকম দেখালাম, একদিকে কাটা আর এদিকে লেড লাগাতে হয়, লাগিয়ে এটাকে ওই একইভাবে বাড়ানো কমানো করিয়ে এটাকে তোমার প্রয়োজন মতো কতটা দরকার সেটা তুমি করে নিতে পারবে। তোমাদের আরও একটা পেন্সিল কম্পাস দেখিয়ে দিই। এই দেখো এটাও এক রকমের কম্পাস। এক্ষেত্রে কি হয়, এখানে দেখো কাঁটাটাই যেই জায়গাটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই দিকটা হচ্ছে কাঁটা আর এইখানটায় পেন্সিল। কিন্তু পেন্সিলের কোথায় কিভাবে দেখতে পেনের মতো, এটা হচ্ছে দেখো এই জায়গায় যদি পুশ করি তাহলে যে ভেতর থেকে লেডটা বেরিয়ে আসছে, ভালো করে দেখো একদম সূক্ষ্ম একটা লেড এই অংশ থেকে বেরিয়ে আসছে। দেখো এই যে একটা সূক্ষ্ম লেড ক্রমাগত বাড়ছে, নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো এই যে এই লেডটা, তাহলে এটা থেকে ড্র করা যায় তোমার প্রয়োজন মতন, তুমি সেটাকে ঠিক করে মাপ নিয়ে নেবে। এবার এটাকে কি করতে হবে, আবার এটা পুশ করে এটাকে ধরে থাকলেই এই লেডটা আবার ভেতরে চলে যাবে। দেখো আর কিন্তু সেটা বেরিয়ে নেই, শুধুমাত্র নিবের অংশটুকু বেরিয়ে রয়েছে। এটাও এক ধরনের। আর ভেতরের যে লেডটা দেখালাম সেটা এরকম একটা লেড বক্সের মধ্যে থাকে, এটাও এক ধরনের পেন্সিল কম্পাস। তোমরা চাইলে এরকমও নিতে পারো, যার যেরকম খুশি সেরকম নিতে পারো। এরপরে তোমাদের যে ইনস্ট্রুমেন্টটা দেখাবো সেটা এক ধরনের পেন্সিল, কিন্তু ভারী অদ্ভুত রকমের পেন্সিল। সেটাকে বলা হয় লেড পেন্সিল, আবার অনেক সময় কিন্তু সেটাকে পুশ পেন্সিলও বলা হয়। এই হচ্ছে সেই পেন্সিল। এটাও বাজারে তোমরা বিভিন্ন রকমের পেয়ে যাবে, কোনোটা এই ধরনের দেখতে হয়, কোনোটা স্টিল বডি হয়। এখানে পুশ পেন্সিল কথার অর্থ হচ্ছে এই জায়গা থেকে পুশ করতে হয়, আর এই জায়গায় পেন্সিলের যে নিবটা সেটা এখান থেকে বের হয়। আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এখান থেকে পুশ করলাম, ভালো করে নিবটা লক্ষ্য করো, এখানে কিন্তু এখন কিছুই নেই। এরপরে যখনই তুমি এখান থেকে পুশ করবে দেখো আস্তে আস্তে নিবটা বের হচ্ছে। দেখো আবার এটাকেও এই যে প্রয়োজন হলে আমাকে এই দিকটা পুশ করতে হবে, আর এই অংশটা হাতের মধ্যে এরকম প্রেস করলেই আস্তে করে নিবটা কিন্তু দেখো ভেতরে চলে গেল। এখন কিন্তু আর লেডটা বাইরে নেই। এটা তাহলে হলো পুশ পেন্সিল। এর জন্য একটা লেড বক্স আছে, এই লেড বক্সের মধ্যে একাধিক লেড রয়েছে, যেটা এই পেন্সিলের মধ্যে যখন ভেতরের নিবটা শেষ হয়ে যায় তখন এখান থেকে আবার একটা শীষ নিয়ে ওখানে পড়াতে হয়। এরপরে যে ইনস্ট্রুমেন্টটা দেখাবো তোমাদের সেটাও এক ধরনের স্কেল, তবে এই স্কেলটা তোমরা প্রথম দেখবে। এই স্কেল তোমরা এর আগে ব্যবহার করোনি। দেখো এই যে স্কেলটা, এটাকে বলা হয় ডায়াগোনাল স্কেল। এই স্কেলটা হচ্ছে সেন্টিমিটার মাপের স্কেল। এই ডায়াগোনাল স্কেলের ফ্রন্টটা তুমি এইরকম দেখছো, আর অপর সাইডটা দেখো এইরকম রয়েছে। তো তোমার জিওগ্রাফি প্র্যাকটিক্যাল করতে গেলে এই ডায়াগোনাল স্কেলটাও কিন্তু অত্যাবশ্যক, এটাও কিন্তু লাগবে। ভালো করে দেখে নাও, এটাও তোমাদেরকে নিতে হবে। এরপরে তোমাদের যেটার কথা বলবো সেটা হচ্ছে কালার পেন্সিল। এর আগে তোমাদের এমনি পেন্সিলের কথা বললাম, এখন দেখো এইরকম একটা কালার পেন্সিল বক্স কিন্তু তোমাদের লাগবে। যে কোনো কোম্পানির হতে পারে, যেটা তোমার পছন্দ, যেটা খুশি তুমি নিতে পারো। এখানে একাধিক কালার রয়েছে, 12টা কালার রয়েছে। দেখো এখানে বলা আছে 12 শেড। এই 12টা কালার, বিভিন্ন কালার রয়েছে। আর এটা হচ্ছে, এটাকে
সার্ভ করে নিয়ে যাতে তুমি একেবারে সরু করে ড্র করতে পারো। এই কালার পেন্সিল যে বক্সটা, এটা কখন তোমার কাজে লাগবে, যখন তুমি টোপোশিট ম্যাপ করবে তখন সেই টোপোগ্রাফিক্যাল ম্যাপের ক্ষেত্রে কিন্তু এই কালার পেন্সিল বক্সটা খুবই কাজে লাগবে। যে কোনো কোম্পানির ভালো দেখে একটা বক্স তোমাকে রাখতেই হবে। আর কালার পেন্সিল বক্সের সঙ্গে সঙ্গে এরকম কয়েকটা কালারিং পেন তোমাকে রাখতে হবে। এখানে যেমন দেখো, এটা হচ্ছে ব্ল্যাক কালারের ওপরে রয়েছে, এটা আছে ব্রাউনের ওপরে, এটা আছে ব্লুর ওপরে। এরকম কিছু কালারিং পেনও তোমাকে রাখতে হবে। এটা হচ্ছে লাক্সার কোম্পানির রয়েছে, এটা খুব বেশি স্প্রেড করে না, এটা খুব কাজে লাগবে তোমার। এইরকম কতগুলো কালারিং পেনও তোমাকে নিতে হবে। এরপর তোমাদেরকে যেটার কথা বলবো সেটা একটা হচ্ছে রং, কিন্তু সেটাকে দেখবে কাগজের মতো। দেখো, এই কালারটা তোমাদের লাগবে, এটার নাম হচ্ছে ফুজি কালার। এই যে ফুজি কালারটা দেখছো, এর মধ্যে কিন্তু বিভিন্ন শেডসের পেপার রয়েছে। সেই পেপারটাই কেটে জলের মধ্যে দিলে সেটা থেকে একটা কালার চলে আসবে, তারপর তুলির সাহায্যে তুমি সেটাকে কালার করতে পারবে। এইখানে দেখো ওয়াটার কালার বলে লেখাই রয়েছে। তাহলে এই পেপারটাকে একদম সামান্য, খুব সামান্য লাগে, পেপারের অল্প অল্প অংশ নিয়ে সেটাকে জলের মধ্যে দিয়ে তোমার প্রয়োজন অনুযায়ী কালার করতে হবে। যেহেতু কালার করবে সুতরাং, এবং সেটা যেহেতু ওয়াটার কালার, সুতরাং এর সঙ্গে তোমাকে ব্যবহার করতে হবে তুলি। সেই তুলিটা বিভিন্ন নাম্বারের হয়ে থাকে। আমি এখানে তোমাদের স্যাম্পল হিসেবে দুটো তুলি দেখাচ্ছি। একটা দেখো 0 আর একটা হচ্ছে 5, তার মানে একটা 0 তুলি আর একটা 5 নম্বর তুলি। তো তোমার স্কুলে যেটা যত নম্বরের তুলি নিতে বলবে তুমি অতি অবশ্যই সেটাই রাখবে। তো সরু একটা অতি অবশ্যই লাগে, আর একটা একটু মোটা তুলি হয়, কারণ সেটা ভালো করে বেশি পরিমাণ যখন রং করতে হয় সেখানে মোটা তুলিটার কাজ, আর একেবারে বর্ডার ধরে ধরে করার জন্য সেখানে কিন্তু এই সরু তুলিটার কাজ আছে। সুতরাং তোমরা দুটো তুলি অতি অবশ্যই রাখবে, পারলে একাধিক রেখে দেবে। এরপর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে স্কেচ কালার যে পেন, সেই স্কেচ কালার পেনটাও তোমরা একটা বাক্স এরকম একটা প্যাকেট রেখে দিতে পারো, তবে এর মধ্যে ব্ল্যাকটা বেশি কাজে লাগে। আর তোমরা নিলে একটু ভালো কোম্পানির নেবে, যেটা চট করে স্প্রেড করে যাবে না, মানে একটায় করলে তোমার 3-4টে পাতায় সেইটার ফুটে উঠবে একেবারে, সেরকম যেন না হয়। একটু ভালো কোম্পানির স্কেচ পেন তোমার রাখতে হবে। এরপর প্র্যাকটিক্যালের মূল্যবান একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে যেটার কথা বলবো সেটা হচ্ছে একটা ক্যালকুলেটর। এই ক্যালকুলেটর কিন্তু তোমার খুবই কাজে আসবে। আমি যে ক্যালকুলেটরটা তোমাদের দেখাচ্ছি এটাই হতে হবে এরকম নয়, এই ক্যালকুলেটর ছাড়া অন্য কিছুও নিতে পারো। তবে সায়েন্টিফিক ক্যালকুলেটর হিসাবে এই ক্যাসিও ক্যালকুলেটর এটা কিন্তু যথেষ্ট ভালো, তোমরা এটাও রাখতে পারো, অন্য কিছুও রাখতে পারো। এই ক্যালকুলেটর যেহেতু সায়েন্টিফিক ক্যালকুলেটর, তাই এটা কিন্তু অনেক দিন পর্যন্ত তোমার খুবই কাজে আসবে। এই যে দেখো, ক্যালকুলেটরের ভেতরটা এইরকম দেখতে, আর যেটা কভার করা ছিল সেটা এইরকম রয়েছে। সায়েন্টিফিক ক্যালকুলেটরটা কিন্তু খুবই কাজের এবং খুব দরকারি, পারলে তোমরা কিন্তু ক্যাসিও কোম্পানিরই কিনো। এরপরে তোমাদের যেটা দেখাবো সেটা একটা টেমপ্লেট। দেখো, এখানে বিভিন্ন মাপের সব সার্কেল করা রয়েছে, এটাও তোমার প্র্যাকটিক্যাল কাজ করার সময় কিন্তু অনেক কাজে লাগবে। একদম ছোট্ট ছোট্ট থেকে বড়, দেখো অনেকগুলো এখানে বৃত্ত করা রয়েছে, সার্কেল করা রয়েছে, তো সেটাও তুমি কিন্তু তোমার প্র্যাকটিক্যাল করার সময় খুবই কাজে আসবে। চাইলে এটা রাখতে পারো, তবে এটা অত্যাবশ্যক এরকম নয়। যেহেতু তোমার পেন্সিল কম্পাস রয়েছে সেখানে তুমি খুব সহজেই করে নিতে পারবে, কিন্তু যেহেতু এই টেমপ্লেটটায় মানে যত তুমি হায়ার স্টাডিজ করবে তখন তোমাকে তো অনেক প্র্যাকটিক্যালের কাজ করতে হবে, সুতরাং সেখানে এই টেমপ্লেটটা বসিয়ে খুব সহজেই শুধুমাত্র একটা পেন্সিল ঘুরিয়েই তোমার ইচ্ছে মতো পছন্দ মতো ডায়ামিটার অনুযায়ী তুমি এই সার্কেলটা করে নিতে পারবে। এরপরে তোমাদের আরও একটা পেনের কথা বলবো। এই যে পেনটা, এই পেনটার নাম হচ্ছে রটরিং পেন। এই পেনটা তোমার ক্লাস 11-12-এ অত্যাবশ্যক এরকম নয়, লাগে না। তার পরবর্তীকালে যখন তুমি গ্র্যাজুয়েশন করবে তখন সেখানে অতি অবশ্যই এটা লাগবে, এবং মাস্টার্সে তো লাগবেই। এই যে পেনটা রটরিং পেন, এটার কিন্তু দেখতে কীরকম তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, এইভাবে এটা খুলতে হয়, আর এর ভেতরে ইঙ্ক থাকে, সেই ইঙ্কটাও আলাদা করে পাওয়া যায়, সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে এই রটরিং পেনের ইঙ্ক। এটা তোমাদের ইঙ্ক বক্সটাও আমি বার করে দেখিয়ে দিচ্ছি কীরকম দেখতে হয়। এই যে দেখো, এই রকমের ইঙ্ক বক্সটা হয়। এটা যেমন আগেকার দিনের ঝর্ণা কলম যেগুলো, বা যেগুলোকে আমরা কালির পেন বলে জানি বা চিনি, সেই ধরনের জিনিস। তো এই ইঙ্কটাকে ব্যবহার করতে হয় রটরিং পেনের মধ্যে, সেটাকে দিতে হয়, আর তারপরে লেখা যায়। তো এটা এখনই অর্থাৎ তোমাদের ক্লাস 11-12-এ না লাগলেও পরবর্তীতে কিন্তু এটা লাগে। ব্যাস, এই হচ্ছে টোটাল ইনস্ট্রুমেন্ট হিসেবে যেগুলো তোমাদের এতক্ষণ পর্যন্ত দেখালাম, এইগুলোই তোমাদের প্র্যাকটিক্যাল করার সময় খুব কাজে লাগবে। তাই এগুলো তো তোমাকে সঙ্গে নিতে হচ্ছেই। তুমি শুধু দেখে নেবে কোন কোম্পানি কি ব্যাপার, সেটা তো তুমি তোমার চয়েসেই নেবে। শুধুমাত্র জিনিসটা যাতে ভালো হয়, কারণ সেটা দীর্ঘদিন তোমাকে এখন ব্যবহার করতে হবে, সুতরাং সেই রকম একটা দেখে নেবে। আর এরগুলোর বাইরে যেটা লাগবে তোমার, অবশ্যই একটা প্র্যাকটিক্যালের বোর্ড আর প্র্যাকটিক্যাল পেপার, সেগুলো লাগবে। স্কুল থেকে যেরকম বলবে সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিক্যাল বোর্ড বা প্র্যাকটিক্যাল পেপারটা কিনে নেবে।
আর এই ছিল আজকে তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও, যেখানে তোমাদের মেন যে ইনস্ট্রুমেন্টগুলো লাগবে জিওগ্রাফি প্র্যাকটিক্যাল করতে গেলে সেগুলো সম্পর্কে বিশদে যতটা জানানো সম্ভব সেটা জানিয়ে দিলাম। আশা করি এটা তোমাদের খুবই কাজে আসবে এবং তোমরা এই জিনিসগুলো অতি অবশ্যই কিনে নেবে। আজ আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। পরবর্তীতে তোমাদের জন্য নতুন কোনো ক্লাস নিয়ে বা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা করতে চলে আসছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম।